একটা জমি, একটা পুরনো বাড়ি, যেখানে মানুষ শুধু আসে, ফিরে যায় না। কিন্তু কেন? এই জমির মাটির নিচে কি লুকিয়ে আছে? এই বাড়ি কি সত্যিই বেঁচে আছে, নাকি মৃত্যুর থেকেও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে সেখানে? আজ শুনুন এক সত্যি অভিশপ্ত বাড়ির ভৌতিক গল্প। ফোন কল, যার শুরুতে ছিল মৃত্যু। রাত তখন ঠিক ৯টা। আমি রাহুল সেন, একটা মাঝারি রিয়েল এস্টেট কোম্পানিতে জুনিয়র এক্সিকিউটিভ। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে বসের নাম। রাহুল, কাল একটা জায়গা দেখতে হবে। শহরের প্রান্তে নিউ টাউনের কাছে একটা পুরনো জমি। দরকারি সব ডকুমেন্ট রেডি। তার কড়া গলা। আমি অবাক, রাতের বেলায় এমন ফোন কেন? তাছাড়া যে জায়গার কথা বললেন সেটা তো গত বছর একটা কেসে উঠে এসেছিল। একটা ফ্যামিলি পুরোপুরি নিখোঁজ হয়ে গেছিল সেই জায়গা থেকে। কৌতূহল আর দায়িত্ব নিয়ে সকালবেলা বেরিয়ে পড়লাম। গাড়ি চালিয়ে শহরের বাইরে। রাস্তা যতই এগোচ্ছে ততই গাড়ির জিপিএস সিগন্যাল হারাতে লাগলো। চারপাশে ঘন বন, রাস্তার দুই পাশে পুরনো পাথরের ঘর, যেন সময়ে এখানে থেমে গেছে। হঠাৎ রাস্তার বাঁ পাশে চোখ পড়ল। একটা ভাঙা সাইনবোর্ড, সেখানে লেখা, সতর্কতা, এখানে প্রবেশ নিষেধ, যারা ঢুকেছে তারা ফেরেনি। গলার ভেতর শুকিয়ে গেল, হাত পা ঠান্ডা, কিন্তু কাজ তো করতেই হবে। নিজেকে শক্ত করে এগিয়ে গেলাম। গেটের সামনে দাঁড়াতেই ভেতর থেকে কুকুরের ডাকে ভরিয়ে গেল চারপাশ। কিন্তু আশ্চর্য, কোনো কুকুর চোখে পড়ছে না, শুধু শোনা যাচ্ছে। গেট ঠেলে ঢুকতেই একদম সামনেই একটা বিশাল পুরনো দোতলা বাড়ি। দেয়ালে শ্যাওলা, জানালায় জং, আর জানালার ফাঁক দিয়ে কি যেন তাকিয়ে আছে নিঃশব্দ। আমি চিৎকার করে বললাম, কেউ আছেন? কোনো উত্তর নেই। গাড়ি পার্ক করে যখন সামনে এগিয়ে গেলাম তখন পেছন থেকে কে যেন খুব আস্তে বলল, ফিরে যা, ফিরে যা, না হলে তুইও হারিয়ে যাবি। আমি তড়াক করে ঘুরে দাঁড়ালাম, কিন্তু কেউ নেই। বাতাসে যেন একটা শীতল মৃত গন্ধ। আমার ফোন বের করে বসকে কল করতে গেলাম, কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে নো নেটওয়ার্ক, সার্চিং। হঠাৎ ফোনের স্ক্রিনে একটা মেসেজ আসে, অচেনা নাম্বার থেকে, রান অর ডাই। গলা শুকিয়ে গেল, হাত পা ঠান্ডা। এতক্ষণ তো এসব মজা বলে ভাবছিলাম, কিন্তু এটা সত্যি। বাড়ির মূল দরজার দিকে এগোতেই দরজাটা হঠাৎ নিজে থেকেই খুলে গেল। খোলা দরজার ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস এসে আমার শরীরকে শিউড়ে দিল। আমি সাহস করে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকতেই দেখি সবকিছু পরিষ্কার, এমনকি মেঝেতে কার্পেট, দেয়ালে সুন্দর পেন্টিং। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, দেয়ালের সব ছবি উল্টো, এবং ছবির মধ্যে মানুষের মুখ নেই, শুধু ফাঁকা চোখের কোটর। হঠাৎ ডাইনিং টেবিলের ওপর রাখা একটা পুরনো রেডিও নিজে নিজে বাজতে শুরু করলো। শব্দ খুব স্পষ্ট, তুই যেখানেই থাক, তারা তোকে দেখছে, তারা তোর জন্য অপেক্ষা করছে। আমি দৌড়ে রেডিও বন্ধ করতে গেলাম, কিন্তু স্পর্শ করার আগেই রেডিও ফেটে গেল। সাথে সাথে পুরো ঘর নিস্তব্ধ। তখনই সিঁড়ির ওপরে দাঁড়িয়ে একটা ছায়া, লম্বা, অস্বাভাবিকভাবে লম্বা, মাথা নিচু, ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো, খুট 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 শব্দে। আমি পেছনে ফিরে বেরিয়ে যেতে যাব, ঠিক তখনই দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। দরজায় বড় করে রক্ত দিয়ে লেখা, ওয়েলকাম টু ইয়োর লাস্ট হোম। ঘর জুড়ে তখন একটা চাপা কান্না। কারা যেন কাঁদছে, দেয়ালের ভেতর, মেঝের নিচ থেকে, জানালার ফাঁক থেকে। আমি তখন বুঝলাম আমি আর সাধারণ কোনো জায়গায় নেই। এটা একটা অভিশপ্ত ঠিকানা, যেখান থেকে বেরিয়ে যাওয়া
হয়তো অসম্ভব। জীবিত নাকি মৃত, এই বাড়ি কি বেঁচে আছে? দরজায় রক্তে লেখা ওয়েলকাম টু ইয়োর লাস্ট হোম। গলার স্বর আটকে গেল। দৌড়ে দরজাটা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজা 1 ইঞ্চিও নড়ছে না। মাথা ঠান্ডা করার চেষ্টা করলাম, নিজের মনকে বুঝালাম, রাহুল, এটা হয়তো কারো মজা, পুরনো বাড়ি, ভূতের গল্প, সব বানানো। কিন্তু ঠিক তখনই পাশের ঘর থেকে একটা শব্দ এলো, ঠক ঠক ঠক, ঠক ঠক ঠক। কেউ যেন মেঝের নিচ থেকে কড়া নাড়ছে। আমি আস্তে আস্তে দরজার দিকে এগোলাম। দরজাটা হালকা খোলা। ঢুকতেই দেখি ঘরটা ফাঁকা, শুধু মাঝখানে একটা কাঠের টেবিল, তার উপরে একটা পুরনো খাতা। খাতার মোলাটে বড় করে লেখা ডেথ লিস্ট। হাত কাঁপতে কাঁপতে খাতা খুললাম। প্রথম পাতায় লেখা, যারাই বাড়িতে ঢুকেছে কেউ ফিরতে পারেনি। নিচে একটা তালিকা, সোমনাথ বিশ্বাস, রিয়েল এস্টেট এজেন্ট, নিখোঁজ 2018। প্রিয়াঙ্কা দে, ফটোগ্রাফার, নিখোঁজ 2019। বিক্রম ঘোষ, আর্কিটেক্ট, নিখোঁজ 2020। রাহুল সেন। এই নামটা ফাঁকা, ডেট লেখা হয়নি। হাত থেকে খাতা পুড়ে গেল। আমার নাম কেন এখানে? ঠিক তখনই পেছন থেকে একটা ফিসফিস শব্দ, তুইও আসলি, এবার তুইও থাকবি আমাদের সাথে। ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু ঘরটা ঠান্ডা হয়ে গেছে বরফের মতো। নিঃশ্বাস নিতে কষ্ট। হঠাৎ জানালার কাঁচে নিজের ছায়া দেখতে পেলাম, কিন্তু ছায়াটার মুখে মুখ নেই, ফাঁকা, শুধু দুটো গভীর গর্ত আর মুখে বিশাল একটা হাঁ। আমি দৌড়ে বেরিয়ে এলাম ঘর থেকে। সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করছিলাম, কিন্তু সিঁড়ি নেমে আসার বদলে ঘুরে ঘুরে ওপরে উঠতে শুরু করলো, যেন বাড়িটাই বেঁচে আছে। কানে আসতে লাগলো অদ্ভুত আওয়াজ, গুন গুন গুন, তুই পালাবি কোথায়? আমি দেয়াল ধরে দাঁড়ালাম। তখনই দেয়ালের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। হ্যাঁ, দেয়ালের ভেতর থেকে হাত। হাতটা মিশে আছে দেয়ালের শ্যাওলার সঙ্গে। সেই হাত আমার জামা টেনে ধরল। আমি প্রাণপণে ছুটলাম। ওপরের ফ্লোরে পৌঁছে দেখি একটা দরজা। দরজাটা খোলা, ভেতরে একটা আলো জ্বলছে। ভেতরে ঢুকতেই দেখি একটা পুরনো অফিস রুম। দেয়ালে নীল ফাইল ভর্তি শেলফ, টেবিলের উপরে ছড়িয়ে ছিটিয়ে কাগজপত্র। একটা কাগজ হাতে নিলাম, পড়তেই গায়ে কাঁটা। চুক্তিপত্র, জমিদার পরিবারের সমস্ত সম্পত্তি হস্তান্তর করা হয়েছে মৃত আত্মাদের কাছে। পাশেই একটা ফ্রেমে ছবি। ছবিতে জমিদার আর তার পরিবার সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু ছবিটার ঠিক পেছনে পড়ে থাকা একটা নোটে লেখা, যারা এই সম্পত্তি চায় তারা আমাদের পরিবারের অংশ হবে। ঠিক তখনই পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল। দরজার উপরে ফুটে উঠল আগুনের মতো লেখা, নাও ইউ বিলং হিয়ার। ঘরের বাতি ফ্ল্যাশ করতে লাগলো। চারপাশে কুয়াশা, কুয়াশার মধ্যে থেকে চোখ জ্বলজ্বল করছে। কেউ বা কিছু ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। আমি দেয়ালের দিকে তাকিয়ে একটা জানালা খুঁজতে লাগলাম। জানালা নেই, দরজা নেই। ঘরটাই হঠাৎ করে একটা চারদিক বন্ধ খাঁচায় রূপ নিল। তখনই হঠাৎ এক নারীর কান্নার শব্দ, আমাকে বাঁচাও, প্লিজ আমাকে এখান থেকে বের করে নাও। আমি ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে বললাম, কে কে তুমি? একটা ধোঁয়ার মতো ছায়া সামনে এসে দাঁড়ালো। স্পষ্ট হতে লাগলো। দেখলাম একজন মেয়ে, পরনে সাদা শাড়ি, চোখ দুটো লাল, মুখে গভীর দাগ। সে বলল, আমি প্রিয়াঙ্কা, আমি কখনো বাইরে যেতে পারিনি, তুই পারবি না, কেউ পারে না। তারপর সে হঠাৎ গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, তুইও থাক, আমাদের সঙ্গী হ। চারপাশে তখন শত শত ছায়া, সবাই এগিয়ে আসছে। কে বাঁচাবে আমাকে? আমি তখন মনে মনে শুধু একটাই কথা ভাবছিলাম, এই বাড়ি কি বেঁচে আছে
নাকি মৃতদের রাজত্ব এটা? আর তখনই দেয়ালের মাঝখান থেকে একটা দরজা খুলে গেল। দরজার ওপারে কি আছে জানি না, কিন্তু জানি এটা হয় বাঁচার রাস্তা অথবা মৃত্যুর ফাঁদ। দরজার ওপারে কে অপেক্ষা করছে? দেয়ালের মধ্যে থেকে খুলে যাওয়া দরজাটা দেখে আমি কিছুটা আশার আলো দেখতে পেলাম। মনে হলো হয়তো এটাই আমার বাঁচার শেষ সুযোগ। কিন্তু প্রশ্ন হচ্ছে, দরজার ওপারে কি আছে? ভেতরটা অন্ধকার, কেবল এক ধরনের ঠান্ডা বাতাস আসছে, যেন মৃত্যুর গন্ধ। বুকের মধ্যে হৃৎপিণ্ড যেন দৌড়ে দৌড়ে পালানোর চেষ্টা করছে। আমি সাহস করে দরজার ভেতর ঢুকে পড়লাম। দরজা দিয়ে ঢুকতেই আমি একটা বিশাল করিডোরে এসে পড়লাম। করিডোরটা শেষই হচ্ছে না। দুই পাশে বড় বড় দরজা, প্রতিটা দরজার ওপরে লেখা রুম অফ টিয়ার্স, রুম অফ ডেথ, রুম অফ ফরগটেন সোলস, রুম অফ নো রিটার্ন। প্রতিটা দরজা থেকে কান্নার আওয়াজ, ফিসফাস আর মাঝে মাঝে অদ্ভুত হাসির শব্দ আসছে, যেন কেউ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আমি সামনে এগোতে লাগলাম। করিডোরের দেয়ালে হঠাৎ করে একটা আলো জ্বলে উঠল। দেয়ালের উপরে বড় করে লেখা, ওয়ান্স ইউ এন্টার ইউ ক্যানট লিভ। পাশের একটা দরজা হঠাৎ খোলা হয়ে গেল নিজে থেকেই। ভেতর থেকে গলা, ভেতরে এসো, তুমিই আমাদের পরবর্তী অতিথি। আমি চোখ বন্ধ করে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা দিয়ে ঢুকতেই আমি একটা বিশাল করিডোরে এসে পড়লাম। করিডোরটা শেষই হচ্ছে না। দুই পাশে বড় বড় দরজা, প্রতিটা দরজার ওপরে লেখা রুম অফ টিয়ার্স, রুম অফ ডেথ, রুম অফ ফরগটেন সোলস, রুম অফ নো রিটার্ন। প্রতিটা দরজা থেকে কান্নার আওয়াজ, ফিসফাস আর মাঝে মাঝে অদ্ভুত হাসির শব্দ আসছে, যেন কেউ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আমি সামনে এগোতে লাগলাম। করিডোরের দেয়ালে হঠাৎ করে একটা আলো জ্বলে উঠল। দেয়ালের উপরে বড় করে লেখা, ওয়ার্মস ইউ এন্টার ইউ ক্যানট লিভ। পাশের একটা দরজা হঠাৎ খোলা হয়ে গেল নিজে থেকেই। ভেতর থেকে গলা, ভেতরে এসো, তুমিই আমাদের পরবর্তী অতিথি। আমি চোখ বন্ধ করে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা দিয়ে ঢুকতেই চারপাশ ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝখানে একটা চেয়ার, আর চেয়ারে বসে আছে একটা লোক, মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, কে কে আপনি? লোকটা আস্তে আস্তে মাথা তুলল। মুখের ওপর কোনো ত্বক নেই, শুধু হাড়, চোখের জায়গায় ফাঁকা গর্ত, দাঁত বের করে হাসছে। সে বলল, তুইও তো এসেছিস বাঁচতে, কিন্তু এখানে কেউ বাঁচে না। আমি নিজেও এসেছিলাম, রিয়েল এস্টেট কোম্পানির মালিক। এখন আমি শুধু একটা নাম, একটা ছায়া। আমি পেছনে ফিরে দরজা দিয়ে পালাতে যাব, কিন্তু দরজা দরজা নেই। দেয়াল, শুধু চারদিকে দেয়াল। লোকটা হঠাৎ করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার শরীর কুঁচকে যাচ্ছে, হাত লম্বা হয়ে যাচ্ছে, মুখ থেকে একটা গলা ফাটানো চিৎকার, আমাদের সাথে থাক, আমাদের সাথে থাক। আমি দৌড়ে করিডোরের দিকে ছুটলাম। দৌড়াতে দৌড়াতে দেখি করিডোরের শেষ মাথায় একটা সিঁড়ি। সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। সিঁড়ির উপরে উঠে দেখি একটা বিশাল ঘর, মাঝখানে একটা বৃত্ত আঁকা, বৃত্তের চারপাশে মোমবাতি, আর বৃত্তের মধ্যে একটা কালো খাতা রাখা। খাতার উপর বড় করে লেখা, দ্য কন্ট্রাক্ট অফ দ্য ডেড। পাশেই একটা আয়না। আয়নায় আমি তাকাতেই দেখি নিজের প্রতিবিম্ব নেই। আমি ভয়ে পেছনে ঘুরতেই এক বুড়ো লোক দাঁড়িয়ে, চোখে বড় মোটা চশমা, গায়ে ধুতি পাঞ্জাবি, মুখে হালকা হাসি। সে বলল, তুই কি বাঁচতে চাস? তাহলে খাতায় সই কর। আমি জিজ্ঞেস করলাম, কি লেখা আছে এই খাতায়? সে ধীরে ধীরে বলল, যদি বাঁচতে চাস তবে তুই এই বাড়ির মালিক হবি, আর এই বাড়ির মালিক মানে মৃতদের প্রহরী হওয়া। আমি পেছনে তাকিয়ে দেখি করিডোর থেকে শত শত ছায়া এগিয়ে আসছে। গলার থেকে শুধু একটা আওয়াজ, সাইন ইট, সাইন ইট, সাইন ইট। আমার হাতে তখন একটা পেন এসে পড়ল। কে দিল জানি না। খাতার পাতায় নিজের নাম লেখার জন্য হাত কাঁপছে। ঠিক তখনই জানালার বাইরে একটা আলো, যেন বাইরের জগৎ।
আমি ভাবলাম এই হয়তো আমার শেষ সুযোগ পালানোর। আমি খাতা ফেলে দিয়ে জানালার দিকে দৌড়ে গেলাম। জানালা ঠেলে বাইরে ঝাঁপ দিলাম। মাটিতে পড়ে দেখি আমি আবার সেই বাড়ির সামনের রাস্তায়। রাস্তা শুনশান, চারদিকে পোকামাকড়ের আওয়াজ। নিজের গাড়ির কাছে গিয়ে দেখি গাড়ির জানালার কাছে বড় করে লেখা, ইউ ক্যান রান বাট ইউ ক্যানট এসকেপ। গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি চলতে শুরু করলো। মনে হলো আমি বেঁচে গেছি, কিন্তু ঠিক তখনই পেছনের সিট থেকে একটা গলা, তুই তো ভুলে গেছিস, আমাদের চুক্তি তো শেষ হয়নি। আমি পেছনে তাকিয়ে দেখি পেছনের সিটে সেই বুড়ো লোকটা, তার মুখ ফাঁকা, শুধু গভীর কালো গর্ত, আর সে নিঃশব্দে হাসছে। চুক্তির ফাঁদ মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। পেছনে সেই বুড়ো লোকটা, গভীর কালো মুখ আর ঠোঁটার কোণায় হালকা একটা অদ্ভুত হাসি। সে আস্তে আস্তে বলল, তুই ভাবলি পালিয়ে বাঁচবি? এই বাড়ির সাথে চুক্তি করা মানে জীবিত হলেও মৃত। আমার হাত পা ঠান্ডা। গাড়ি জোরে চালাতে শুরু করলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, রাস্তা শেষ হচ্ছে না। আমি যেদিকেই গাড়ি চালাই, চারপাশে সেই একই রাস্তা, একই গাছ, একই ঝোপ। জিপিএস দেখালো নো রাউট ফাউন্ড। আমি জানতাম আমি একটা লুপে আটকে গেছি। বাড়ি ছাড়লেও এই অভিশাপ আমাকে ছাড়ছে না। ঠিক তখনই হেডলাইটের আলোয় সামনে পড়ল একটা মানুষ। গাড়ি ব্রেক কষলাম। লোকটা আস্তে আস্তে সামনে এসে দাঁড়ালো। পরনে রক্তমাখা পোশাক, মুখে ঘন দাড়ি, চোখে গভীর কালি। সে আস্তে আস্তে বলল, তুইও বুঝতে পারছিস তাই না? পালানো যায় না। আমিও এসেছিলাম তোর মতো, কিন্তু এখন আমিও এখানকারই একটা অংশ। আমি গলা শুকিয়ে বললাম, কে তুমি? সে বলল, আমি বিক্রম, আর্কিটেক্ট। যেই জমি রিডেভেলপ করতে এসেছিলাম, কিন্তু এখানে আসা মানে এখানেই মিশে যাওয়া। তার মুখ হঠাৎ করে বিকৃত হয়ে গেল। চোখ দুটো লাল হয়ে জ্বলে উঠল। তার শরীর ঘুরে ঘুরে একটা ছায়ারূপ নিল। সে চিৎকার করে বলল, তুইও হবি আমাদের মতো। আমি আবার গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি চলতে চলতে হঠাৎ একেবারে থেমে গেল। সামনে বিশাল একটা গেট। গেটের উপরে লেখা, ওয়েলকাম ব্যাক ফরএভার। আমি বুঝলাম আমি আবার সেই বাড়িতেই ফিরে এসেছি। গাড়ি থেকে নামলাম। হেঁটে গেটের ভিতর ঢুকতেই চারপাশে কুয়াশা। হঠাৎ সামনে একটা মেয়ে দাঁড়ালো। সে বলল, আমি প্রিয়াঙ্কা, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে এখান থেকে মুক্তি দাও। আমি বললাম, কিভাবে কিভাবে বাঁচানো যাবে? সে বলল, তুই যদি চুক্তিটা সম্পূর্ণ করিস না, তাহলে আমাদের সবাইকে মুক্তি দিতে পারিস। আমি বললাম, কিন্তু চুক্তি সম্পূর্ণ করার মানে কি? তখন প্রিয়াঙ্কা আঙুল তুলে বাড়ির পেছনের দিকে দেখালো। সেখানে একটা পুরনো কুয়া। কুয়ার উপরে বড় করে লেখা, দ্য ওয়েল অফ সোল। সে বলল, এই কুয়াতে জমা আছে সব মৃত আত্মার শক্তি। যদি তুই কুয়াতে নামতে পারিস, তবে হয়তো সবাই মুক্তি পাবে। কিন্তু আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কি? সে বলল, কিন্তু কেউ কোনোদিন জীবিত ফিরে আসেনি। কুয়ার কাছে এগিয়ে গেলাম। কুয়ার ভিতর তাকাতেই শুধু অন্ধকার, অসীম অন্ধকার। এর নিচে কি আছে জানি না। ঠিক তখনই পেছন থেকে সেই বুড়ো লোকটার গলা, তুই সত্যি সাহসী। যদি নামতে চাস নাম, কিন্তু মনে রাখ, নামার রাস্তা আছে, উঠে আসার রাস্তা নেই। আমার গলার স্বর কাঁপছিল, কিন্তু আমি জানতাম হয় এই যন্ত্রণা থেকে মুক্তি, নয়তো চিরকালের মতো হারিয়ে যাওয়া। আমি কুয়ার রশিতে হাত দিলাম। রশি দিয়ে আস্তে আস্তে নিচে নামতে লাগলাম। যত নিচে নামছি, চারপাশে শোঁ শোঁ বাতাসের আওয়াজ, মানুষের কান্না, আর কারা যেন ফিসফাস করছে। আরেকজন এলো, আরেকজন এলো। নিচে পৌঁছতেই দেখি একটা বিশাল গুহার মতো জায়গা। চারদিকে হাড়গোড়, দেয়ালে রক্তের ছিটে, আর মাঝখানে একটা বেদি। বেদির উপরে একটা কালো পাথর। পাথরের উপরে বড় করে লেখা, ব্রেক দ্য কার্স অর জয়েন দ্যাম।
ঠিক তখনই চারপাশে আগুনের গোলা জ্বলে উঠল। ছায়ারা ঘিরে ধরল। এক বিশাল ছায়া সামনে এসে দাঁড়ালো। তার মুখ নেই, শুধু হাত, আর হাতের মধ্যে একটা চুক্তির কাগজ। সে বলল, চুজ লিভ অর স্টে। আমার বুকের মধ্যে ধড়পড়। কি করব আমি? চুক্তি করব নাকি এই মরণের ফাঁদ থেকে পালানোর চেষ্টা করব? ঠিক তখনই মাথার উপরে বিশাল শব্দ, ঘড়ি 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 ঘড়ি। আমি তাকিয়ে দেখি কুয়ার মুখ বন্ধ হতে শুরু করেছে। সময় শেষ হয়ে আসছে। এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে। ঘড়ির মতো শব্দে কুয়ার মুখ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। মাথার মধ্যে একটাই কথা, এখন না পালালে আমি চিরতরে এখানকার অংশ হয়ে যাব। সামনে সেই বিশাল ছায়া, হাতের মধ্যে চুক্তিপত্র। ছায়ার গলা গভীর, ভারী। চুজ, দ্রুত চুজ, টাইম ইজ ওভার। আমি কাপা কাপা গলায় জিজ্ঞাসা করলাম, কিন্তু চুক্তিটা কি? ছায়া বলল, তুই যদি এই কাগজে সই করিস তাহলে এই বাড়ির সমস্ত আত্মা মুক্তি পাবে, কিন্তু তুই নিজে আর কখনো এখান থেকে যেতে পারবি না। তুই হবি এই বাড়ির নতুন রক্ষক। আমি ঘুরে তাকালাম। চারপাশে অগণিত ছায়া, সবাই তাকিয়ে আছে, কাঁদছে। কেউ হাত জোড় করে, কেউ মুখ ঢেকে কাঁদছে। তাদের চোখে একটা কথা, প্লিজ আমাদের মুক্তি দাও। ঠিক তখনই একটা পরিচিত গলা, রাহুল, আমায় মনে আছে? আমি ঘুরে তাকিয়ে দেখি প্রিয়াঙ্কা, চোখে জল, তার পেছনে বিক্রম, আর আরও অনেক মুখ। কিছু মুখ মনে পড়ে, কিছু একেবারেই অজানা। প্রিয়াঙ্কা বলল, তুই যদি সই করিস আমরা মুক্তি পাব, কিন্তু তুই আর ফিরতে পারবি না। ঠিক তখন মাথার মধ্যে একটা ভয়ঙ্কর ভাবনা, আমি যদি সই না করি? ছায়াটা তীব্র হেসে উঠল, তার গলা বজ্রের মতো। তাহলে তুইও আমাদের মতোই চিরতরে অভিশপ্ত আত্মা, আর এই বাড়ির শিকল তোর গলায় চিরকাল পড়ে থাকবে। আমি পেছনে তাকালাম। কুয়ার মুখ প্রায় বন্ধ, একটা ছোট্ট ফাঁক। যদি এখনই দৌড়াই তাহলে হয়তো পারি। কিন্তু তখনই চারপাশ থেকে হাত বেরিয়ে আসতে শুরু করল, মৃত হাত। কেউ পায়ে ধরে টানছে, কেউ জমায় টানছে, কেউ গলায়। গলা ফাটিয়ে চিৎকার করে উঠলাম, ছাড়ো ছাড়ো। ঠিক তখন কানের পাশে সেই বুড়ো নোকটার গলা, পালাতে পারবি না, কেউ পারিনি। আমি চোখ বন্ধ করে ফিনালি সিদ্ধান্ত নিলাম। হাতে সেই চুক্তিপত্র তুলে নিলাম। পেনটা উঠে এলো যেন নিজের থেকে, হাতে জোর করে ধরে দিল কেউ। কাগজে তাকালাম, সেখানে লেখা, আই রাহুল সেন উইলিংলি অ্যাকসেপ্ট দ্য ওনারশিপ অফ দিস হাউস অ্যালং উইথ অল ইটস হিস্ট্রি, সোলস অ্যান্ড কার্সেস ফর এভার। হাত কাঁপতে কাঁপতে ঠিক তখনই মনে হলো, না না, আমি এটা করতে পারবো না। আমি কাগজটা ছিঁড়ে ফেললাম এক ঝটকায়। তারপর চারপাশ কাঁপতে শুরু করলো। দেওয়াল ফেটে যাচ্ছে, মেঝে ভেঙে পড়ছে, ছায়ারা চিৎকার করছে, নো নো নো, কার্স ব্রেক, কার্স ব্রেক। এক ভয়ঙ্কর ঝড় উঠল, কুয়া ফেটে গেল, আগুনের শিখা, ছায়ারা এক এক করে ছাই হয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা, বিক্রম সবাই ধীরে ধীরে আলোয় মিশে যাচ্ছে। প্রিয়াঙ্কা শেষ মুহূর্তে বলল, থ্যাংক ইউ, আমরা মুক্ত। আর তখনই একটা তীব্র আলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। চোখ খুলে দেখি আমি হাসপাতালের বিছানায়। শরীরের চারপাশে ডাক্তার, নার্স, মা বাবা পাশে কাঁদছে। ডাক্তার বলল, ও মিরাকেল, 3 দিন ধরে কোমায় ছিল, রাস্তা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমি চোখ বড় করে তাকালাম, কিন্তু জানালার কাঁচে তখনও বড় করে লেখা, ওয়েলকাম ব্যাক সুন। গলার মধ্যে ঠান্ডা বাতাস। বুঝলাম গল্প এখানেই শেষ নয়, অভিশাপ এখনো শেষ হয়নি। আমি শিউরে উঠলাম, চোখ বড় বড়। চারপাশের সবাই বুঝতেই পারল না আমি কিসের মধ্যে পড়ে গেছি। মা মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে? হঠাৎ এমন হলো কেন? আমি কিছু বললাম না। মাথার মধ্যে তখনও সেই বাড়ির অন্ধকার করিডোর, সেই ছায়ারা, সেই কুয়ার মুখ। ডাক্তার রিপোর্ট দেখিয়ে বলল, হঠাৎ করে শরীর দুর্বল হয়ে পড়েছিল, মনে হচ্ছে ট্রমা অ্যাটাক। কিন্তু আমি জানি এটা কোনো ট্রমা না, এটা একটা বাস্তব অভিশাপ। হাসপাতালের বেডে শুয়ে আমি ভাবছিলাম সব শেষ, হয়তো মুক্তি পেয়েছি। কিন্তু পরদিন রাত, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, আমি জানালার বাইরে তাকিয়ে আছি। তখনই হঠাৎ জানালার কাঁচি একটা ছায়া পড়ল। ধীরে ধীরে সেই ছায়া পরিষ্কার হলো। দেখলাম সেই বুড়ো লোকটা,
মাথায় পাগড়ি, মুখ ফাঁকা, শুধু চোখের জায়গায় কালো গর্ত। সে আস্তে আস্তে বলল, তুই ভাবলি চুক্তি ছিঁড়ে সব শেষ হয়ে গেছে? না, এটা তো শুধু শুরু। তারপর তার আঙুল দেখালো হাসপাতালের দেওয়ালের দিকে। আমি তাকালাম, দেওয়ালে বড় করে রক্ত দিয়ে লেখা, দ্য হাউস স্টিল ওনস ইউ। আমি কাঁপতে শুরু করলাম, গলা শুকিয়ে গেল। ঠিক তখনই পেছনে নার্স ঢুকল। আমি নার্সকে দেখে বললাম, ও ও ও- ওই লোকটা, ওই ছায়া, দেখো। কই, কোথায়? কিছুই তো নেই। আমি জানলাম এটা আমি ছাড়া কেউ দেখছে না। অভিশাপ আমাকে ছেড়ে দেয়নি। সেদিন রাতে ঘুমানোর চেষ্টা করছিলাম, হঠাৎ বেডের নিচ থেকে ঠক 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 আওয়াজ। আমি ধীরে ধীরে নিচে তাকালাম। বেডের নিচে দুটো জলজলে লাল চোখ আর একটা ফিসফিস গলা। তুই আমাদের ফেলে আসতে পারবি না, আমরা তোর রক্তে মিশে গেছি। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কিন্তু আশ্চর্য, কেউ শুনল না। পুরো হাসপাতাল তখন নিস্তব্ধ। ঘড়ির কাঁটা তখন রাত ৩টে। হঠাৎ বেডের পাশের টেবিলের ওপর রাখা পানির বোতল নিজে থেকেই পড়ে গেল। আলো ফ্ল্যাশ করতে লাগল। এবার বিছানার মাথার পাশে দেওয়ালে ফুটে উঠল সেই শব্দ, ইটস নট ওভার। ঠিক তখন দরজার বাইরে পায়ের শব্দ, খুট খুট খুট। কারা যেন আসছে। আমি মনে মনে ভাবলাম, না, এবার আমি এই অভিশাপের শেষ দেখে ছাড়ব। পালিয়ে নয়, এর উৎস খুঁজে বের করব। পরদিন হাসপাতাল থেকে ছুটি নিলাম, সোজা অফিসে গেলাম। বস আমাকে দেখে বলল, রাহুল, এটা কোথা থেকে এলো? এটা কি? এটা আসার পর থেকেই অফিসের সব কম্পিউটার হ্যাং হয়ে যাচ্ছে। কাগজে রক্তের দাগ। অফিসের লোকজন বলছে তারা রাতে অদ্ভুত আওয়াজ শুনছে। আমি বললাম, কি? সে একটা পুরনো খাম এনে দিল। খামটা খুলতেই দেখলাম সেই একই চুক্তিপত্র যেটা আমি কুয়াতে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম, কিন্তু এটা অক্ষত। কাগজের উপরে বড় করে লেখা, ইনকমপ্লিট কন্ট্রাক্ট, আর নিচে আমার নাম। বস বলল, রাহুল, এটা কোথা থেকে এলো? এটা কি? এটা আসার পর থেকেই অফিসের সব কম্পিউটার হ্যাং হয়ে যাচ্ছে। কাগজে রক্তের দাগ। অফিসের লোকজন বলছে তারা রাতে অদ্ভুত আওয়াজ শুনছে। তখন আমি বুঝলাম যে এই অভিশাপ শুধু আমাকে নয়, আমার চারপাশে সবাইকে গ্রাস করতে শুরু করেছে। ঠিক তখনই অফিসের জানালার কাছে বড় করে লেখা ফুটে উঠল, কাম ব্যাক, কমপ্লিট দ্য কন্ট্রাক্ট। আর তখনই চারপাশের বাতি নিভে গেল। দরজা নিজে থেকে বন্ধ, চারপাশে শীতল বাতাস। আমি জানি এবার যদি আমি না যাই তাহলে শুধু আমি না, সবাই মারা যাবে। গলার ভেতর চাপা ভয়, কিন্তু সিদ্ধান্ত একটাই, ফিরে যেতে হবে সেই বাড়িতে। এই অভিশাপের উৎস খুঁজে বের করতে হবে, হয় মৃত্যু, না হয় মুক্তি। শেষ যাত্রা ভয়ঙ্কর সত্যের মুখোমুখি। অফিসের জানালার কাছে তখনও সেই লেখা, কাম ব্যাক, কমপ্লিট দ্য কন্ট্রাক্ট। আমি বুঝে গেলাম পালানোর আর কোনো রাস্তা নেই। এই অভিশাপের হাত থেকে বাঁচতে হলে আমাকে ফিরতেই হবে সেই বাড়িতে, সেই মৃত্যুর ফাঁদে। সন্ধে নামতে শুরু করেছে। আকাশে মেঘ, কুকুরের ডাক, একটা চাপা শীত। মনে হচ্ছিল এই রাত বোধহয় অন্য কোনো রাত নয়। আমি গাড়ি স্টার্ট দিলাম, রাস্তা ধরে চলতে লাগলাম সেই ঠিকানার দিকে। প্লট নাম্বার 13, ঘোস্ট ভ্যালি, নিউ টাউন। গাড়ির জিপিএসে লোকেশন সেট করতেই গাড়ির স্ক্রিনে মেসেজ ফুটে উঠল, ওয়েলকাম ব্যাক, ফাইনাল টাইম। গাড়ি যত এগোচ্ছে রাস্তা তত অদ্ভুত হয়ে যাচ্ছে। প্রথমে গাছপালা, তারপর শুধু কুয়াশা, তারপর রাস্তা হাওয়া হয়ে গেল। গাড়ি যেন বাতাসের মধ্যে চলেছে। হঠাৎ করে সামনে সেই বাড়ি, সেই পুরনো ভাঙা অন্ধকার বাড়ি। গেট অটোমেটিক খুলে গেল। গাড়ি পার্ক করতেই বুকে একটা চাপা ব্যথা। মনে হলো এটা কোনো সাধারণ জায়গা না, পুরো বাড়িটা যেন বেঁচে আছে, যেন আমাকে গিলে ফেলার জন্য প্রস্তুত। আমি গেট পেরিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই দরজা বন্ধ। এবার আর কোনো শব্দ নেই, নিস্তব্ধ, অদ্ভুত নিস্তব্ধ। হঠাৎ সিঁড়ির মাথা থেকে একটা গলা, তুই ফিরে এসেছিস, তোর জন্যে সবাই অপেক্ষা করছে। আমি ওপরে উঠলাম,
ওপরে উঠে দেখি একটা বিশাল দরজা, দরজার ওপরে বড় করে লেখা দ্য রুম অফ ট্রুথ। দরজা খুলতেই দেখি একটা বিশাল হল রুম, মাঝখানে একটা বেদি, বেদির ওপর সেই কালো খাতা, আর পাশে সেই বুড়ো লোকটা। লোকটা হাসতে হাসতে বলল, তুই তো খুব সাহসী, এখানে আবার এলি। এবার তুই সত্য জানতে পারবি। আমি গলা কাঁপিয়ে বললাম, তুই কে? সে বলল, আমি এই বাড়ির প্রথম মালিক। একসময় বড় জমিদার ছিলাম, টাকা ক্ষমতা সব কিছু ছিল, কিন্তু লোভ শেষ করে দিল সব। এই জমি, এই বাড়ি অভিশপ্ত, কারণ এখানে মানুষকে বলি দেওয়া হয়েছে, জীবিত মানুষকে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে, আর সেই মৃত্যু থেকেই এই অভিশাপ। সে চোখ বড় করে বলল, তুই ভাবছিস তুই চুক্তি ছেড়ে বেঁচে গেছিস? না, তুই এখন এই জমির একটা অংশ। তোর রক্ত, তোর আত্মা সব এখন এই বাড়ির সাথে বাঁধা। ঠিক তখন বেদির পাশে একটা দেওয়াল খুলে গেল, নিচে সিঁড়ি, সিঁড়ির নিচ থেকে চাপা কান্নার আওয়াজ। লোকটা বলল, নিচে যা, সব উত্তর ওখানেই আছে। আমি সাহস করে নিচে নামতে শুরু করলাম। যত নিচে নামছি, চারপাশের দেওয়ালে রক্তের ছিটে, মানুষের হাতের ছাপ, আর একটা লেখা বারবার চোখে পড়ছে, নো এসকেপ, অনলি অ্যাকসেপ্টেন্স। নিচে পৌঁছে দেখি একটা গুহা, গুহার মধ্যে অসংখ্য হাড়গোড়, চারপাশে আগুনের গোলা জ্বলছে, আর গুহার একদম মাঝখানে একটা বিশাল পাথর, পাথরের উপরে খোদাই করা দ্য কোর অফ দি কার্স। ঠিক তখন চারপাশ কাঁপতে শুরু করলো, ভূমিকম্পের মতো, দেওয়াল ফেটে যাচ্ছে, ছাদ ভেঙে পড়ছে, আর সেই বুড়ো লোকটার গলা, তুই সিদ্ধান্ত নে এক্ষুনি, এই পাথর ভেঙে দে, তখন সব শেষ হবে, কিন্তু তুইও শেষ হয়ে যাবি। আমি বুঝলাম পাথর ভাঙলে অভিশাপ শেষ হবে, কিন্তু হয়তো আমার জীবনও। গলার মধ্যে চাপা কান্না, মনটা বলছে, করি, মুক্তি দিই সবাইকে। আর তখনই পেছনে সেই পরিচিত গলা, রাহুল, প্লিজ আমাদের মুক্তি দাও। আমি ঘুরে দেখি প্রিয়াঙ্কা, বিক্রম আর অসংখ্য আত্মা, সবাই তাকিয়ে আছে, কান্নায় চোখ ভিজে। আমি শেষবারের মতো চোখ বন্ধ করলাম, পাথরের ওপর রাখা একটা লোহার হাতুড়ি তুলে নিলাম, আর তখনই আকাশ ফাটানো শব্দে ঘ্যাং 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 পাথরে ফাটল ধরল, সাথে সাথে একটা বিস্ফোরণ, আগুনের লেলিহান শিখা, চারপাশে আলোর ঝলক, ভূমিকম্প, দেওয়াল ভেঙে যাচ্ছে, মাটি ফেটে যাচ্ছে, হাত তারা একে একে আলোয় মিশে যাচ্ছে। তারা চিৎকার করছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, উই আর ফ্রি। আর তখনই চারপাশ নিস্তব্ধ, একটা ঠান্ডা আলো। আমি চোখ বন্ধ করে পড়ে গেলাম। মুক্তি না নতুন শৃঙ্খল? চোখ বন্ধ করে পড়ে আছি আমি, চারপাশে শুধু নিস্তব্ধতা, আগুনের আওয়াজ নেই, কান্নার শব্দ নেই, কুয়াশা নেই। হঠাৎ ঠান্ডা বাতাস গায়ে লাগল, চোখ খুললাম, দেখি আমি একটা ফাঁকা মাঠে শুয়ে। সামনে সেই বাড়িটার জায়গায় এখন শুধু ধ্বংসস্তূপ, ভাঙা ইট, মাটি আর পোড়া কাঠ। বাড়ি আর নেই। দাঁড়িয়ে চারপাশে তাকালাম, মনে হলো সব কিছু শেষ, সত্যি সত্যি শেষ। ঠিক তখন পেছনে সেই পরিচিত গলা, রাহুল, থ্যাংক ইউ, তুমি আমাদের মুক্তি দিয়েছ। আমি ঘুরে দেখি প্রিয়াঙ্কা, তার মুখে হাসি, চোখে জল, সাথে বিক্রম আর আরও অনেকে। সবাই ধীরে ধীরে আলোয় মিশে যাচ্ছে। প্রিয়াঙ্কা শেষবারের মতো বলল, আমরা মুক্ত, কিন্তু মনে রেখো এই অভিশপ্ত জমির মালিক তুমি। আমি চমকে উঠলাম, বললাম, মানে আমি তো মুক্তি দিলাম। প্রিয়াঙ্কা বলল, হ্যাঁ, কিন্তু অভিশাপ মুছে গেলেও জমির মালিকানা বদলায় না। তুমি এখন এই জমির অভিভাবক। যদি কখনো কেউ এই জমির ওপর লোভ করে, আবার অভিশাপ ফিরে আসবে, তখন তোমাকেই রক্ষা করতে হবে। তারপর তারা ধীরে ধীরে আলোয় মিশে গেল। চারপাশ নিস্তব্ধ, একটা চাপা হাওয়া। আমি ধীরে ধীরে রাস্তার দিকে হাঁটলাম,
দেখি আমার গাড়ি দাঁড়িয়ে অবিকল যেভাবে রেখেছিলাম। গাড়ি স্টার্ট দিলাম, এবার রাস্তা স্বাভাবিক, কুয়াশা নেই, অন্ধকার নেই। গাড়ি চালিয়ে শহরে ফিরলাম। অফিসে ঢুকতেই সবাই অবাক। বস দৌড়ে এসে বলল, রাহুল, তুমি কোথায় ছিলে? 3 দিন ধরে তোমার কোনো খোঁজ নেই। পুলিশ, অ্যাম্বুলেন্স সবাই খুঁজে বেড়াচ্ছিল। আমি আস্তে করে একটা হাসি দিয়ে বললাম, লম্বা গল্প। আর হ্যাঁ, সেই প্লট নাম্বার 13 বাড়ি এবার খালি, বিক্রি করা যাবে না, কারও না। বস অবাক হয়ে বলল, কেন? জমিটা তো দারুণ, বড় প্রজেক্ট করা যাবে। না, এটা আর কারও নয়, এটা এখন শুধু শান্তির জায়গা। ঠিক তখন অফিসের জানালার বাইরে তাকিয়ে দেখি হালকা কুয়াশা, আর কাঁচে বড় করে একটা ছায়া ধীরে ধীরে মুছে যাচ্ছে, আর লেখা ফুটে উঠছে, ফর নাও পিস। হালকা একটা হাওয়া বইল। আমি জানালার দিকে তাকিয়ে হাসলাম, কারণ আমি জানি এই গল্প এখানেই শেষ হলেও অভিশপ্ত জমির গল্প কখনো শেষ হয় না। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। এর পরের কিরকম গল্প শুনতে চাও ও গল্পটির সাথে ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলবেন।